হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা অ্যানিলিনকে নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর নাইট্রোজেন কেমিস্ট্রির আমরা অলরেডি 7 নাম্বার ভিডিওতে চলে এসেছি। অলরেডি এর আগে 6টা ভিডিও আপলোড করা হয়েছে। বিশ্বাস করো, আজকের ভিডিওটার 50 থেকে 60% জিনিস তোমাদেরকে আমি এর আগে অলরেডি করিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওতে। বিশেষ করে 6 নাম্বার ভিডিওটাতে যারা এখনও দেখোনি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এক্ষুনি গিয়ে আগে দেখে নাও। কেননা ওইখান থেকে তো অন্তত পক্ষে নাই করে হলেও প্রায় 8 থেকে 10টা রিয়াকশান আজকে আমরা আবার এখানটাতে রিপিট করব। তো বন্ধুরা, যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলছি, আগের ভিডিওগুলো তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আজকের ভিডিওর পরে আর একটাই ভিডিও হবে এই নাইট্রোজেন কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপরে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমরা বলছি যে আজকে অ্যানিলিনের টোটাল পার্টটা একটা ভিডিওতে কমপ্লিট করব। তার মানে আমরা জানি যে কোনো পার্ট আমরা যখন করছি সব থেকে প্রথমে তার কী করছি আমরা প্রিপারেশন, সেটাকে কি করে তৈরি করতে হয়। সেকেন্ড পার্টে করছি তার ফিজিক্যাল প্রপার্টিস, মানে তার ভৌত ধর্ম। থার্ড পার্টে করছি হচ্ছে তার কি রাসায়নিক বিক্রিয়া, এবং তার সাথে সাথে যদি আইডেন্টিফিকেশন রিয়াকশন থাকে, মানে শনাক্তকরণ পরীক্ষা থাকে, সেগুলো। তাহলে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই আমরা হেডিং করব প্রস্তুতি। কিসের প্রস্তুতি? অ্যানিলিনের প্রস্তুতি। অ্যানিলিন আমরা জানি আমাদেরকে কি বানাতে হবে আজকে, আমাদেরকে যে বেনজিনের সাথে অ্যামিন গ্রুপ মানে অ্যানিলিন গ্রুপটাকে আমাকে নিতে হবে, মোট কথা এটা আমাকে তৈরি করতে হবে। তাহলে প্রিপারেশন হেডিং করে 1 নাম্বার বিক্রিয়া লেখো। চলো, 1, 2, 3, 4 4টে বিক্রিয়া লিখবো। 4টে বিক্রিয়া তোমাদেরকে অলরেডি এর আগে 5 নাম্বার বিক্রিয়াটাও এর আগে করানো আছে। আমি আগে 4টে বিক্রিয়া লিখি, দেখো তো মনে পড়ছে কিনা। নাইট্রো, আবার নাইট্রো, আবার নাইট্রো, আবার নাইট্রো। দেখো বলছে নাইট্রো থেকে আমরা বানাবো। চলো, এটাকে আমরা নাইট্রো না করে এটাকে ছেড়ে দিয়ে এটাকে আমি পরেরটার সাথে যুক্ত করছি। মনে আছে NO2 থেকে NH2 তৈরি করব। কি হবে? হাইড্রোজেন ঢোকাচ্ছি, অক্সিজেনকে বের করে দিচ্ছি, হাইড্রোজেনকে ঢোকাচ্ছি, অক্সিজেনকে বের করে দিচ্ছি। তার মানে কি হচ্ছে? বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, অক্সিজেন রিমুভ হচ্ছে। তার মানে কি বিক্রিয়া? রিডাকশান। আর রিডাকশান যখন হবে, নিশ্চয়ই তোমাদের চারটা মনে পড়ছে, রিডাকশান হলে আমরা কি করতে পারি? প্ল্যাটিনাম প্যালাডিয়ামের রেসপেক্টে র্যানি নিকেলের সাথে হাইড্রোজেন দিতে পারি। আমরা তার কি করতে পারি? Fe আর HCl দিতে পারি। আমরা কি করতে পারি? SN আর HCl দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এখানে হিট দিতে পারি। বলছে যাই করি না এখন আমার আলটিমেটলি তৈরি কী হবে? আমার সেই আলটিমেটলি তৈরি হবে NO2 থেকে NH2। যাই করি না এখন আমার আলটিমেটলি তৈরি কী হবে? NO2 থেকে NH2। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যখন কিনা তুমি এই 3টে রিয়াকশানের দিকে তাকাবে, 3টেই সঠিক রিয়াকশান, কিন্তু সব থেকে বেশি পরিমাণে গ্রহণযোগ্য কোনটা? এটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে গ্রহণযোগ্য রিয়াকশান। তাই তোমরা নাইট্রোবেনজিন থেকে যখন অ্যানিলিন তৈরি করবে, সব থেকে বেশি পরিমাণে বহুল প্রচলিত রিয়াকশান হচ্ছে এইটা। তাহলে 3টে রিয়াকশান কিন্তু হয়ে গেল, 3টে রিয়াকশান হয়ে গেল প্রিপারেশনের। হ্যাঁ, এক মিনিটের মধ্যেই 3টে রিয়াকশান হয়ে গেল। চলো 4 নাম্বার রিয়াকশানটা করি। বলছে তুমি ক্লোরোবেনজিন আছে, হ্যাঁ, এটাও আমি তোমাদেরকে করেছি, হ্যালো অ্যালকেনে করিয়েছি। ঠিক আছে, এটা থেকে তুমি বানাবে হচ্ছে NH2। কি দেবে? এই দেখো, তোমরা দেবে হচ্ছে Cu2O, তার সাথে দেবে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, চলো এটাকে এখানটাতে লেখো। এখানে লেখো অ্যামোনিয়া, এটাকে লেখো কিউপ্রাস অক্সাইড, 60 অ্যাটমসফিয়ার টেম্পারেচার, প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই যদি তোমার সিচুয়েশান থাকে তাহলে এই 200 থেকে প্রায় 250 থেকে বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড করে দাও, 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যদি তোমার সিচুয়েশান থাকে তাহলে কি তৈরি হবে? তোমার এখানে C6H5NH2 তৈরি হবে, আর তার সাথে কি হবে? NH4Cl তৈরি হতে পারে। ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লোরোবেনজিন আছে, বলছে অতিরিক্ত অ্যামোনিয়ার উপস্থিতিতে, কিউপ্রাস অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে, রাইট? অনুঘটক মানে ক্যাটালিস্ট। 300 ডিগ্রি প্রায় সেন্টিগ্রেড মানে উচ্চ উষ্ণতা, উচ্চ চাপে যখন কিনা আমরা বিক্রিয়াটা করব, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যানিলিন উৎপন্ন হচ্ছে। যদিও কিনা খুব একটা রিকমেন্ডেড বিক্রিয়া না, সব থেকে রিকমেন্ডেড বিক্রিয়া হচ্ছে টিন আর HCl দিয়ে, মনে রাখবে। চলো নেক্সট একটা রিয়াকশান করি। দেখো তো এই রিয়াকশানটা তোমাদেরকে আমি করিয়েছি কিনা, আগের দিনই করালাম কিনা।
হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন পড়িয়েছিলাম। CH3NH2 ব্রোমিন আর KOH যদি আমরা দেই, ওখান থেকে কী জানি আমরা, এটাকে বেরিয়ে চলে যাবে, আমার এখানে কী তৈরি হবে, CH3NH2 তৈরি হবে। ভাই সেম কাজ তো, শুধু এখানে মিথাইলের জায়গায় একটা বেনজিন গ্রুপ দিয়ে দাও, হয়ে গেল, শেষ, অ্যানিলিন তৈরি হয়ে গেল। আর কি নতুন কিছু আছে নাকি, হয়ে গেল। আগের দিন ছিল অ্যাসিটামাইড থেকে অ্যামিন তৈরি করছিলাম, আজকে আমরা বেনজামাইড থেকে তৈরি করছি, অ্যানিলিন তৈরি করছি, ব্যাস। তাহলে এত রকমভাবে কিন্তু আমরা কি তৈরি করতে পারি, আমরা অ্যানিলিনকে তৈরি করতে পারি। যদিও আরেকটা রিয়াকশান আছে, কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট নয় বলে আমি তোমাদেরকে মানে এটাকে মনে না রাখলেও হবে। ফেনলের মধ্যে তোমরা যদি অ্যামোনিয়ার উপস্থিতিতে, এর আগেরটা করলাম আমরা হচ্ছে ক্লোরোবেনজিনের মধ্যে অ্যামোনিয়া, এটা ফেনলের মধ্যে অ্যামোনিয়া উপস্থিত করবে এবং অনার্দ্র ZnCl, অনার্দ্র মানে অ্যানহাইড্রাস ZnCl2 দেবে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে হিট দিতে হবে, ঠিক আছে, প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিতে হবে। যদি দেই তাহলে সেটা কি তৈরি করে, সেটা NH2 তৈরি করে, ঠিক আছে। বাকিটা HCl হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। NH2 তৈরি করে প্লাস বাকিটা HCl না, এটা হয়ে যাবে H2O হয়ে বেরিয়ে যায়, জল হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এখান থেকে একটা হাইড্রোজেন এখানে OH-কে নিয়ে জল হয়ে বেরিয়ে যায়, আর এখানে NH2 পড়ে থাকে, NH2। কটা রিয়াকশান শিখলাম এই মুহূর্তের মধ্যে, 6টা রিয়াকশান শিখে ফেললাম। কিন্তু দেখো 6টা রিয়াকশান শিখলাম না। ফার্স্ট রিয়াকশানটা কি শিখলাম, কি ছিল, NO2 ছিল, কি দিলাম আমরা দিলাম হচ্ছে হাইড্রোজেন, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, র্যানিনিকেল, হয়ে গেল। এরপরেরটাই কি দিলাম, এরপরটা দিলাম FeHCl, তাও হয়ে গেল। এরপরেরটা দিলাম হচ্ছে টিন আর HCl, তাও হয়ে গেল, ঠিক আছে। এরপরেরটা কি করলাম, এরপরটা ক্লোরোবেনজিন ছিল, তার মধ্যে অতিরিক্ত 2NH3 দিয়েছিলাম, তার মধ্যে Cu2O দিয়েছিলাম অনুঘটক হিসাবে, 60 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছিলাম, 300 ডিগ্রি তাপ দিয়েছিলাম, হয়ে গেছিলো। এরপরেরটা OH করলাম, NH3 থাকলো, এটা কি থাকলো, এটা হিট 300 ডিগ্রি সেন্টিগ্রেডই ছিল, কিন্তু ZnCl2কে মেশালাম, হয়ে গেল। তারপর একটা কী করলাম, এটাতে আমার কি ছিল, CONH2 ছিল, এখানে আমরা কি দিলাম, ব্রোমিন আর KOH দিলাম, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান দিলাম, তাহলে আমার অ্যানিলিন তৈরি হয়ে গেল। 6টা রিয়াকশান হয়ে গেল, শেষ। হ্যাঁ গো, শেষ, অ্যানিলিনের প্রিপারেশান শেষ। হেডিং করো ভৌত ধর্ম, কিচ্ছু নেই, নাথিং। ভৌত ধর্মের মধ্যে সবথেকে ফার্স্ট কথা হচ্ছে এই যে আগের দিনই বলে দিয়েছি ভৌত ধর্মের ডিটেলস। আমি তো বেসিসিটি যে ভিডিওটা বানিয়েছিলাম, সম্ভবত 5 নাম্বার ভিডিও, 5 নাম্বারই সম্ভবত ভিডিও, অ্যালিফ্যাটিক অ্যামিনের টোটাল বেসিসিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই ভিডিওতে সমস্ত ধরনের ভৌত ধর্ম এবং যা কিছু আছে আমরা অ্যানিলিনের সম্পর্কে ওখানে আলোচনা করে দিয়েছিলাম, তাই না। এই যে এখানে অ্যানিলিনের কাছে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করে এখানটাতে মাইনাস চার্জ তৈরি করে, তাহলে অর্থ পজিশনে মাইনাস চার্জ তৈরি করে। এই যে এখানে কি তৈরি করছে, মাইনাস চার্জ, এটা ডাবল বন্ড হয়ে NH2 এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা আবার এখানটাতে গেলে এটা এখানটাতে মাইনাস চার্জ তৈরি করছে, তাই না। তাহলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, এটা এরকম করে NH2 প্লাস, আর এখানটা হচ্ছে মাইনাস, এটা এখানটায় গেলে এটা এখানটাতে মাইনাস তৈরি করছে। তাহলে আলটিমেটলি কোথায় মাইনাস তৈরি হলো, হ্যাঁ, আমার তৈরি হলো হচ্ছে, বলো, এখানে একটা অর্থ পজিশন, এই হচ্ছে প্যারা পজিশন, আবার এই হচ্ছে অর্থ পজিশন। তাহলে অর্থ আর প্যারা পজিশনে মাইনাস চার্জ তৈরি হচ্ছে। তার মানে অর্থ আর প্যারা পজিশনে যদি মাইনাস চার্জ তৈরি হয়, তাহলে যে কোনো ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল কাকে বলে, যার নিজের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, যে ইলেকট্রনের প্রতি দুর্বল, মানে ইলেকট্রনের প্রতি ছুটে যাচ্ছে, তাহলে ইলেকট্রোফাইল যদি রিয়াকশান করে, তাহলে ডেফিনেটলি অর্থ পজিশনে বা প্যারা পজিশনে সেই ইলেকট্রনগুলো ঢুকবে, মানে সেই ইলেকট্রোফাইলগুলো ঢুকবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, দেখো নাইট্রোজেনের কাছ থেকে লোন পেয়ার চলে আসছে, তাহলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে। ইলেকট্রনের ঘাটতি হয়ে গেলে ও সহজে ইলেকট্রন দান করতে পারবে না। যে ইলেকট্রন সহজে ডোনেট করতে পারবে না, দান করতে পারবে না, তার মধ্যে কি হয়ে যাবে, ক্ষারীয় চরিত্র কমে যাবে। ক্ষার কাকে বলে, লুইস ক্ষার বলতে কি বুঝি আমরা, কোনো একটা যৌগ তার কাছে ইলেকট্রন বা লোন পেয়ার আছে, সে সেটাকে দান করতে পারবে, তবে সেটাকে ক্ষারীয়তা বলবে। এখানে নাইট্রোজেনের ইলেকট্রনটা অলরেডি রেজোনেন্সের মাধ্যমে এদিকে চলে আসছে, তাহলে নাইট্রোজেনের কাছে আর কোনো ইলেকট্রন থাকছে না। তাই নাইট্রোজেনের কাছে যদি ইলেকট্রন না থাকে, তাহলে কি হবে, তাহলে ও আর ক্ষার ধর্ম দেখাতে পারবে না। এর জন্য নর্মাল অ্যালিফ্যাটিক অ্যামিনের থেকে CH3NH2 এই অ্যালিফ্যাটিক অ্যামিনের থেকে এই অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারীয়তা কম হয়। তার কারণ কি, এখানে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, প্লাস এই মিথাইল গ্রুপটা কি করছে, আরও ইলেকট্রন এদিকে দিচ্ছে, ফলে নাইট্রোজেনের কাছে যথেষ্ট পরিমাণে ইলেকট্রন থাকছে দান করার মতো, ডোনেট করার মতো, তাই এটার ক্ষারীয়তা কিন্তু এটার থেকে বেশি। তাহলে মিথাইলামিন আর অ্যানিলিন এই দুটোর মধ্যে ক্ষারীয়তার যখন আমরা তুলনা করব, সেটা আমি কীভাবে ব্যাখ্যা করব বুঝতে পারলাম। আরেকটা ব্যাখ্যা আছে এখান থেকে, যখন জলে দ্রবীভূত করব,
মনে করো এটাকে যদি আমি জলে দ্রবীভূত করি তো ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ জল কি হচ্ছে, এই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের একটা কি হচ্ছে বলো, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কেননা নাইট্রোজেনের কাছে যথেষ্ট পরিমাণে নেগেটিভ চার্জ রয়েছে। কিন্তু এটাকে যখন আমি জলের মধ্যে মেশাচ্ছি, এই যে জল, এটার সাথে কিন্তু আর কোনো হাইড্রোজেন বন্ডিং হতে পারছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন চলে গেছে, নাইট্রোজেনের কাছে ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তার আমি যদি ইলেকট্রনের ঘাটতি হয়, হাইড্রোজেন বন্ডিং করার শর্তই তো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ হতে হবে আর সাইজে ছোট হতে হবে। নাইট্রোজেন সাইজে ছোট সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু ইলেকট্রোনেগেটিভ আর নেই। তার কারণ কি? তার মাথায় প্লাস চার্জ চলে এসছে। এর জন্য তোমাদেরকে যদি পরীক্ষা জিজ্ঞাসা করে যে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো জলে দ্রাব্য, মানে জলে সলিউবল, ওয়াটারে সলিউবল, কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো জলে দ্রাব্য নয় কেন? তার উত্তরটা তুমি এখান থেকে দিতে পারবে। ক্লিয়ার হয়েছে? এছাড়া তোমাদেরকে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে বাতাসের সাথে, বাতাসের অক্সিজেনের সাথে যদি কখনো বিক্রিয়া হয় এই অ্যানিলিনের, তাহলে কি হয়? বেশ কিছু রঙিন রঙিন পদার্থ তৈরি হয়, যে পদার্থগুলোর স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক নর্মাল অ্যানিলিনের থেকেও বেশি। এটা একটু মনে রেখো। আর একটা কথা মাথায় রাখবে সবসময়, যে এই যে অ্যানিলিনটা আছে না, এই অ্যানিলিনের, দেখো এই অ্যানিলিনের রেসপেক্টে যদি এখানে কোনো একটা পজিশানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে যেখানে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, এমন যদি আমি গ্রুপ লাগাই, এমনি নাইট্রোজেনের লোন পেয়ার এদিকে মানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তারপরে আরও ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যারা কিনা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, এমন কোনো গ্রুপ, মানে মনে করো ক্লোরিন বা ব্রোমিন, এমন যদি কোনো গ্রুপ যদি যুক্ত থাকে এটার সাথে, তাহলে এটার যে ক্ষারীয়তা সেটা আরও কমে যাবে। কমবে কি কমবে না? নর্মাল অ্যানিলিনের ক্ষারীয়তা তো এমনিই কম, বেসিসিটি তো এমনিই কম, কেননা নাইট্রোজেনের লোন পেয়ারটা অলরেডি রেজোনেন্সে পার্টিসিপেট করে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে যদি আবার ইলেকট্রন টেনে নেয় এমন গ্রুপকে লাগাই, তাহলে তো সেই ইলেকট্রনকে আরও নাইট্রোজেনের দিক থেকে টেনে নেবে, বন্ধনের মধ্যে থেকে সব ইলেকট্রন টেনে নেবে, ফলে নাইট্রোজেনের কাছে কোনো ইলেকট্রনই থাকবে না দেওয়ার মতো, ফলে তার ক্ষারীয়তা আরও কমে যাবে। তাহলে অ্যানিলিনের মধ্যে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রাখি, তাহলে বেসিসিটি কমে যাবে। আর যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রাখি, ডোনেটিং মানে যারা দান করতে পারে, কোনো যদি আমার মিথাইল বা এই ধরনের কোনো গ্রুপ থাকে যারা কিনা অ্যালকাইল গ্রুপ আর কি, যারা ইলেকট্রন দান করতে পারে, হ্যাঁ, তাহলে কি হবে? যদিও এরা রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তবুও এরা কি করছে? একটু ঠেলে ঠেলে উপরের দিকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করছে, ঠেলছে ইলেকট্রনকে। তাই নাইট্রোজেনের যে কাছে একটু হলেও আমার ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিন্তু অলরেডি প্রিপারেশন এবং সমস্ত ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করে ফেলাম। রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনাটা আজকে একটু অন্য স্টাইলে করব। কীরকম? আজকে আমি টোটাল এক্ষুনি বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাবে, আমি টোটাল যত রাসায়নিক বিক্রিয়া আছে তার 90% আমি একটা ছোট্ট চার্টের মধ্যে কমপ্লিট করে রেখেছি। ঠিক আছে? তোমরা এক্ষুনি বোর্ডে দেখতে পাবে, তারপর সেই চার্ট দেখে কী করে কী করতে হবে সেটা আমি এক্ষুনি বলছি। ওকে? তো বন্ধুরা, এই মুহূর্তে বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাবে টোটাল অ্যানিলিনকে মাঝখানে রেখে তার চারিদিকে বিভিন্ন রিয়াকশানসগুলো লেখা আছে। আমি সরে যাব, তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে এবং কপিতে আগে, খাতাতে আগে ভালো করে সেগুলোকে লিখবে। লেখার পরে আমি তোমাদেরকে টোটাল রিয়াকশানটাকে ব্যাখ্যা করবো। তার মানে এটা হচ্ছে আমার অ্যানিলিন, একদম মুখ্য। ঠিক আছে? অ্যানিলিনের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এরকম করে তীর চিহ্ন দিয়ে লেখা আছে। ঠিক আছে? এগুলো এক একটা আলাদা আলাদা রিয়াকশান, প্রত্যেকটা আলাদা আলাদা রিয়াকশান। ঠিক আছে? তো আমি সরে যাচ্ছি, তোমরা আগে এটাকে এক্ষুনি পজ করে আগে টোটাল রিয়াকশানগুলোকে লিখে নাও। ওকে? আশা করি তোমরা অলরেডি পজ করে টোটাল রিয়াকশানসগুলোকে লিখে নিয়েছো। এবার আমি ডাইরেক্টলি ঢুকছি সাবজেক্টের মধ্যে। দেখো আমি কেন এরকম করে একটা সিঙ্গেল চার্টের মধ্যে রিয়াকশানগুলোকে, এখানে কিন্তু সব রিয়াকশান নেই, মোটামুটি তাও 80 থেকে 90% রিয়াকশানকে এখানে করা হয়েছে। এছাড়াও খুচরো যে সমস্ত আরও রিয়াকশানসগুলো আছে সেগুলো আমি বলতেই তোমাদেরকে করতে থাকবো। ঠিক আছে? তো দেখো সব থেকে প্রথমে এটা হচ্ছে আমার অ্যানিলিন, এটা হচ্ছে আমার মুখ্য আমার কাছে রিয়াক্ট্যান্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যানিলিন। এখান থেকে যখন আমি রিয়াকশান করব, আগে আমি বলে দিচ্ছি গতদিনের যে রিয়াকশানসগুলো ছিল, অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যামিনের যে রিয়াকশানগুলো ছিল, যেটা কিনা 6 নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে আমি অ্যানিলিনের বেশ কিছু রিয়াকশান তখনই করিয়ে দিয়েছিলাম এবং সেগুলোকে দেখো আমি সব থেকে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি নতুন যে সমস্ত রিয়াকশানসগুলো আছে সেই সমস্ত রিয়াকশানসগুলোকে আমি করাচ্ছি। রাইট? সব থেকে প্রথম রিয়াকশানটা দেখো HCl এর সাথে। আগের দিনও বলেছিলাম যে মিনারেল অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া হয় তখন কি হয়? জাস্ট
হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়ে যায় আর ক্লোরিনটা মাইনাস হয়ে যায়। দেখে নাও এখানে ঠিক আগের দিন কিন্তু এই রিয়াকশনটা আমরা অলরেডি করেছিলাম NH3Cl, রাইট। এরপরের যে এই রিয়াকশনটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে CH3COCl, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইল ক্লোরাইড, এই চারটে বিক্রিয়া আগের দিন তোমাদেরকে করিয়ে দিয়েছি। কি হয়েছিল, প্রত্যেকটার থেকে এই ক্লোরিনটা এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে গেছিলো। এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে ক্লোরিনকে নিয়ে যদি HCl হয়ে বেরিয়ে যায় তাহলে এখানে NH পড়ে থাকে এবং তার সাথে COCH3 পড়ে থাকে। আবার ঠিক সেম জিনিসটা এখানটাতে দেখো, CH3(O), তার মানেটা কি অ্যাকচুয়ালি এটাকে কিভাবে লিখতে পারি আমরা, এটাকে আমরা এভাবে লিখতে পারি CH3COCH3। তার মানে এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন যদি একটা CH3COকে নিয়ে বেরিয়ে CH3COOH হয়ে বেরিয়ে যায় তাহলে এখানে পড়ে থাকলো কি COCH3 আর এখানে পড়ে থাকলো NH। দেখো অলরেডি আমরা সেটা লিখেছি। একদম সেম জিনিসটা এখানে হয়েছে। কি হয়েছে, একটা হাইড্রোজেন এখানে OH এর সাথে জল হয়ে বেরিয়ে গিয়েছে আর COCH3টা NH এর সাথে যুক্ত হয়ে গেছে। সেম জিনিসটা তোমার এখানটাতে হয়েছে। এটা শুধুমাত্র এখানে হয়েছিল অ্যালকিল গ্রুপ দিয়ে CH3COCl, এখানে হলো হচ্ছে বেনজোইল ক্লোরাইড দিয়ে C6H5COCl। এখানে COCH3 যুক্ত হয়েছে, এখানে COC6H5 যুক্ত হবে। দেখো ঠিক তাই, বেনজিনের মাথায় NH COC6H5। তাহলে এই যে একটা, দুটো, তিনটে, চারটে রিয়াকশন, এই চারটে রিয়াকশন কিন্তু অলরেডি আমরা গত ক্লাসে কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই রিয়াকশনগুলো যদি তোমরা বুঝতে পারো, আচ্ছা এই দেখা তো এটা বুঝতে পারো কিনা, একদম সিম্পল রিয়াকশন। এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি NH আর এখানে CH3, দেখো NHCH3 হয়ে গেল। ফার্দার যদি আমরা রিয়াকশন করি, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি করবে, HCl-কে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে NCH3 আর একটা নতুন CH3 ঢুকলো NCH3(2), রাইট। আবার যদি ফার্দার CH3Cl এর সাথে বিক্রিয়া করে তাহলে বুঝতেই পারছো কি হবে। এখানে যেহেতু অলরেডি নাইট্রোজেনের কত যোজ্যতা, নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3 এবং 3 যোজ্যতা দেখো অলরেডি পূর্ণ হয়ে রয়েছে। নাইট্রোজেনের সাথে দুটো হাতে দুটো CH3 রয়েছে এবং আরেকটা হাতে কি আছে, মানে অ্যাকচুয়ালি এটা কিরকমভাবে আছে, এটা তো অ্যাকচুয়ালি একটা হাতে CH3 আর একটা হাতে CH3, তাই তো। তাহলে অলরেডি নাইট্রোজেনের 3টে হাত পূর্ণ হয়ে রয়েছে। তাহলে ফার্দার যদি আমাকে কোনো রিয়াকশন করতে হয় তার মানে আমাকে কি করতে হচ্ছে, আমাকে কিন্তু এটা এখানে যেহেতু কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই, তাই HCl হয়ে বেরোনোর কোনো ব্যাপার নেই। জাস্ট একদম ঠিক যেভাবে এখানে HCl এর সাথে এই যে NH2-র সাথে যেমন হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে গিয়ে এটাকে প্লাস আর মাইনাস করে দিয়েছিল, এখানেও ঠিক তাই হয়েছে। এই CH3টা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে গিয়ে প্লাস আর Cl-টা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, এই রিয়াকশানটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো, এর পরবর্তী যে রিয়াকশানটা, এটা কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলাম, এটাও বলেছিলাম, এটাও বলেছি এবং এটাও বলেছি। দেখো তোমাদের মনে পড়ে কিনা একটা একটা করে। প্রথমে অ্যালডিহাইড মনে আছে, আগের দিন যখন আমরা অ্যামিনের সাথে অ্যালডিহাইডকে রিয়াকশান করিয়েছিলাম আমাদের শিফ ক্ষারক তৈরি হয়েছিল। হ্যাঁ, এই দেখো সেই শিফ ক্ষারক। দেখো এখানে NH2 আছে, এখানে C6H5, হ্যাঁ CHO মানে বেঞ্জালডিহাইড আছে। দেখো এই যে অ্যালডিহাইডটা, এই অ্যালডিহাইডের যে অক্সিজেনটা আর এখানের যে H2, এই দুটো কি হচ্ছে, জল হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। পড়ে থাকছে কি নাইট্রোজেন। দেখো এই নাইট্রোজেনের সাথে CH6H5, নাইট্রোজেনের সাথে CH6H5, এটাকে কি বলা হচ্ছে, শিফ ক্ষারক। তোমরা ব্র্যাকেটে লিখে রাখো কি, এটাকে শিফ ক্ষারক বলা হয় বা শিফ রিএজেন্ট বলা হয়, ঠিক আছে, বা শিফ বেস বলা হয়, রাইট। এটাকে শিফ বেস বলা হলো। নেক্সট এই যে বিক্রিয়াটা, এটাকে পরে বলছি, CHCl3 আর KOH। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই রিয়াকশনটাকে কি বলেছিলাম আমরা, কার্বিল-অ্যামিন বিক্রিয়া। আগের দিনও বলেছি যে যখনই কিনা ক্লোরোফর্মের উপস্থিতিতে KOH অ্যালকোহল দিয়ে আমরা যখন অ্যামিনকে বিক্রিয়া করাবো তো আমার কি তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে। আগের দিনও বলে দিয়েছি ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়েছিল এবং এই বিক্রিয়াটার নাম কি, কার্বিল-অ্যামিন বিক্রিয়া। নেক্সট একটা রিয়াকশন দেখো, আমি আগের দিনও বলেছিলাম যে NaNO2 আর HCl এই দুটোকে মেশালে আমরা আলটিমেটলি কি পাবো, নাইট্রাস অ্যাসিড পাবো, HNO2 পাবো। যখন HNO2 পাচ্ছি, HNO2-র ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, HNO2 যদি বিক্রিয়া করে তাহলে সেটা কি তৈরি করবে, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। কি করবে, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? এইবার হয়তো তোমাদেরকে একটু স্ক্রিনে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা এটা মানে শুনে নাও ভালো করে। NaNO2 প্লাস HCl এটা থেকে তৈরি এটা থেকে HNO2 বানাচ্ছি, বা হয় এটাকে ডাইরেক্ট নেব অথবা HNO2-কে ডাইরেক্ট নেব, নিয়ে তার সাথে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমার তৈরি কি হবে, আমার তৈরি হবে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, রাইট। আচ্ছা, এরপরে তোমরা যখন এদিকে রিয়াকশানসগুলোতে চলে আসবে, তোমরা একদম সিম্পলভাবে দেখো এখানে বেশ কিছু ইন্টারেস্টিং রিয়াকশান রয়েছে। কি
K2Cr2O7H2SO4 এটা হলো জারণ হয়। CF3C3OH মনে আছে নিশ্চয়ই, তোমাদেরকে আমি নাইট্রোর সময় পড়িয়েছিলাম, নাইট্রোবেনজিন বা নাইট্রো অ্যালকেনের সময় পড়িয়েছিলাম এবং বলেছিলাম যেখানেই তোমরা CF3C3OH দেখবে মনে রাখবে ওখানে জারণ ঘটবে, মানে অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন মুক্ত হবে। এটা দিলেও জারণ হয়, আবার H2SO5 দিলেও জারণ হয়। তিনটেই হচ্ছে জারক পদার্থ, তিনটেই হচ্ছে কি অক্সিডেটিভ প্রপার্টি রয়েছে, তিনটেতেই অক্সিডেশন হচ্ছে। দেখো তিনটেতেই অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হয়ে কি হচ্ছে, যখন H2SO5 দিচ্ছি তখন আমার অক্সিডেশন হয়ে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। বেনজিনের মাথায় NO, এই যে গ্রুপটা এটাকে বলা হয় নাইট্রোসো বেনজিন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নাইট্রোসো বেনজিন। ওকে, এইবার যখন CF3C3OH দিচ্ছি তখন ডাইরেক্টলি NH2টা কি হয়ে যাচ্ছে, NO2 তে কনভার্ট হয়ে যাচ্ছে নাইট্রোবেনজিন। আর K2Cr2O7 আর H2SO4টাকে যখন দিচ্ছি তখন সেটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় প্যারাবেনজোকুইনন। তোমরা লিখে রাখো, ফেনল চ্যাপ্টারেও এটা আমরা পড়েছি, কি প্যারাবেনজোকুইনন, গোলাপি বর্ণের প্যারাবেনজোকুইনন, QUINONE, প্যারাবেনজোকুইনন তৈরি হয়, ঠিক আছে। বেনজিনের সাথে এখানে বেনজিন গ্রুপ রয়েছে কিন্তু তার এখানে ডাবল বন্ডটা দেখে নাও, ডাবল বন্ডটা কিন্তু দুপাশে রয়েছে, আর ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে, প্যারা পজিশনে আছে। এটাকে বলা হয় প্যারাবেনজোকুইনন। এই রিয়াকশানগুলো বুঝতে পেরেছো? চলো নেক্সট রিয়াকশানে ঢুকছি। বলছি তুমি অ্যানিলিনের সাথে তুমি ক্লোরিন অথবা ব্রোমিন যাই দাও না কেন, যদি ক্লোরিন দাও তাহলে এখানে ক্লোরিন ঢুকবে, যদি ব্রোমিন দাও তাহলে এখানে ব্রোমিন ঢুকবে। যদি জলীয় মাধ্যমে ক্লোরিন বা ব্রোমিনকে যুক্ত করো তাহলে কি উৎপন্ন হবে, তাহলে বলছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন অথবা 2,4,6 ট্রাইক্লোরো অ্যানিলিনের সাদা পদক্ষেপ পড়বে। আমরা যদি অ্যানিলিনকে শনাক্তকরণ করতে চাই, যদি আমরা আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ অ্যানিলিন বলতে চাই, তাহলে কিন্তু আমরা এই রিয়াকশনটা বলতে পারি। আমি একটা স্যাম্পেল নিলাম, সেই স্যাম্পেলটা অ্যানিলিন কিনা আমি কি করে বুঝবো, ওটার মধ্যে আমি ওয়াটার সলিউশন তৈরি করলাম এবং তার মধ্যে ব্রোমিন অ্যাড করে দিলাম। ব্রোমিন অ্যাড করার পরে যদি আমরা দেখি যে একটা হোয়াইট প্রেসিপিটেট পড়েছে, তাহলে বুঝতে হবে ওটা কি 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা প্রেসিপিটেট পড়েছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটা আবার আইডেন্টিফিকেশন রিয়াকশন, তোমরা এখানটাতে লিখে রাখো পাশে, শনাক্তকরণ বিক্রিয়া বা আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ অ্যানিলিন, রাইট। এইবার যেটা করব সেটা সবথেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের বেসিসে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, একটা রিয়াকশন বলতে ভুলেই গেছি, COCl2 দিয়ে যে রিয়াকশনটা আছে, ঠিক আছে, এই COCl2 বা ফসজিনের সাথে যে রিয়াকশনটা, এই ফসজিনের সাথে রিয়াকশানে কি তৈরি হয়, ফিনাইল আইসোসায়ানেট তৈরি হয়। যা সেটা মনে রাখো, এমন কিছু ইম্পর্টেন্ট না। এইবার যে রিয়াকশনটা করব সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এই যে অ্যানিলিনটা আছে, রাইট, এই অ্যানিলিন গাঢ় HNO3 আর গাঢ় H2SO4, গাঢ় HNO3 আর গাঢ় H2SO4কে আমরা কি জানি, এটাকে আমরা মিক্স অ্যাসিড বলে জানি, এটা আমরা নাইট্রেটিং রিয়েজেন্ট বলে জানি বা মিক্স অ্যাসিড বলে জানি। মানে এর আগে আমরা বলেছি যে যদি কিনা কোনো একটা সিস্টেমে আমরা গাঢ় HNO3 আর গাঢ় H2SO4কে একসাথে বিক্রিয়া করাই, তাহলে সেখানে কি ঢুকবে, বেনজিন গ্রুপের মধ্যে নাইট্রো গ্রুপ ঢুকবে, ঠিক আছে। দেখো এখানেও নাইট্রো গ্রুপ ঢুকেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি ঘটেছে, প্যারা পজিশনে নাইট্রো গ্রুপটা সব থেকে মেজর প্রোডাক্ট 51%, মেটা পজিশনে যেটা কিনা অ্যাকচুয়ালি মানে কথা ছিল না, কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে এটা চলে এসছে 47%, এবং অর্থ পজিশন সেখানে এসছে 2%। অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা 2%। এটার কারণ আমরা জানি, তার কারণ হচ্ছে এটা এত কম কেন তৈরি হয়, তার কারণ হচ্ছে ওই NH2 গ্রুপের সাথে NO2 গ্রুপের কি হয়, একটা প্রচণ্ড পরিমাণে অর্থ প্রভাব দেখা যায়, মানে একটা বিকর্ষণ বল দেখা যায়, ওখানে রিপালশন হয়, ফলে দুজন কি করে, দুজনকে আনস্টেবল করে দেয়, ফলে সেই যে টোটাল যে যৌগটা, সেই যৌগটাই হয়ে যায় আনস্টেবল। ক্লিয়ার হয়েছে? কিন্তু যখন কিনা তোমরা এটার কথা বা এটার কথা ভাববে, যে প্যারা বা মেটার কথা ভাববে, তখন কিন্তু ওরা যথেষ্ট মেজর পরিমাণে এখানে যৌগ তৈরি করছে। তাহলে একটা কথা মাথায় রাখো, মিক্স অ্যাসিড দিলে তোমার প্যারা পজিশনে নাইট্রো গ্রুপটা সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হবে, এটা তুমি মাথায় রাখো। এটা একটু পরে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আচ্ছা, আর একটা কথা ডাবল স্টার দিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে গাঢ় H2SO4 দিয়ে যখন আমি সালফোনেশন রিয়াকশন করব 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তখন সেটা প্যারা পজিশনে SO3Hটাকে আনবে। আবার বলছি, গাঢ় H2SO4 দিয়ে যখন আমি সালফোনেশন ঘটাবো তখন সেটা প্যারা পজিশনে SO3Hকে আনবে। চলো এবার কেন আমি এগুলোকে ভালো করে বারবার মনে রাখতে বলছি, তার অ্যাপ্লিকেশনটাকে দেখো। খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন আছে। কীরকম অ্যাপ্লিকেশন আছে বলছে, দেখো যে আমরা যখন গাঢ় H2SO4কে যদি কখনো অ্যানিলিনের মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে আমার প্যারা পজিশনটা ব্লক হয়ে যাচ্ছে। তার মানে ফার্দার যদি ওটার মধ্যে আমি কোনো কিছু বিক্রিয়া ঘটাই, আমার কথাটাকে একটু ভালো করে মাথায় ঢোকাও। গাঢ় H2SO4 দিয়ে দিলাম অ্যানিলিনের মধ্যে,
প্যারা পজিশনটা আমার ব্লক হয়ে গেল, রাইট, ব্লক হয়ে গেল। এরপর যদি আমি ফার্দার ওটার মধ্যে গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 দিই, তাহলে তার প্যারা পজিশনে NO2 গ্রুপ ঢুকতে পারবে না, কারণ অলরেডি তো প্যারা পজিশন কার দ্বারা ব্লক হয়ে রয়েছে, SO3H দ্বারা। তখন বাধ্যতামূলক সেই নাইট্রো গ্রুপটা কোথায় ঢুকবে? অর্থ পজিশনে ঢুকবে। তার মানে আমাদেরকে যদি অর্থ নাইট্রো অ্যানিলিন তৈরি করতে হয়, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা ডাইরেক্ট ওইভাবে পারবো না, আমাদেরকে প্রথমে প্যারা পজিশনটাকে ব্লক করতে হবে, তারপরে গিয়ে আমাদেরকে ওটা করতে। আমি তোমাদেরকে ডিটেলসে কয়েকটা রিয়াকশনের মাধ্যমে জিনিসগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করছি। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এটা মনে আছে যে অ্যানিলিনের মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই বা CH3COCl দিয়ে আবার NHCOCH3 তৈরি হচ্ছে, ঠিক আছে? কেন এটাকে আমি আবার দেখতে বললাম, এক্ষুনি তার কারণটা বলবো। তাহলে এতটুকু অংশ মুছে দিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা বোর্ডের মধ্যে দুটো রিয়াকশান দেখতে পাচ্ছ। এই রিয়াকশানগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো, পরীক্ষার জন্য তো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ভালো করে দেখো এবং অত্যন্ত সহজও বটে। দেখো, তোমার কাছে অ্যানিলিন আছে, তোমার কাছে অ্যানিলিন আছে, ভেরি গুড। তুমি এটার মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলা। তুমি কি জানো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে কি হবে? এখান থেকে CH3COOH হয়ে বেরিয়ে চলে যাবে, আর তার সাথে NHCOCH3। আমরা একটু আগেই করলাম না এটাকে আমরা একটু আগে কীভাবে করলাম? CH3COCH3, এই টোটাল পার্টটা একটা হাইড্রোজেনকে নিয়ে CH3COOH হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই যে COCH3 পার্টটা ওটা NH এর সাথে যুক্ত হয়ে এটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে? তোমাদেরকে বললাম না, এটা একটু ভালো করে দেখো। বলছে এমন সিচুয়েশানে যদি এটার মধ্যে ব্রোমিন মেশানো হয়, তো ডেফিনেটলি এখানে অলরেডি একটা বড় গ্রুপ রয়েছে, এখানে আরেকটা ইলেকট্রোনেগেটিভ ব্রোমিন এখানে আসতে চাইবে না অর্থ প্রভাবের জন্য। তাহলে বাধ্যতামূলক সেই ব্রোমিনটা কোথায় যাবে? এখানটাতে যাবে। এখন আমরা যদি NHCOCH3 থেকে আমরা NH2কে পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমাকে ওখানে কি মেশাতে হবে? জলীয় দ্রবণ মেশাতে হবে NaOH এর। যদি জল মেশাই, মানে হাইড্রোলিসিস যদি করি, এখানে আমরা হাইড্রোলিসিস যদি আমরা করি, তাহলে কি হবে? এখান থেকে CH3CO, এখান থেকে OH-কে নিয়ে CH3COOH হয়ে বেরিয়ে যাবে, আর এই যে NH-টা পড়ে থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে NH2 হয়ে যাবে। তাহলে বলো, এই বিক্রিয়াটা বুঝতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার মানে যদি আমাকে NHCOCH3 থেকে পুনরুদ্ধার করতে হয় অ্যানিলিনকে, NH2 গ্রুপকে, তাহলে আমি ওখানে হাইড্রোলিসিস করছি। এটা হচ্ছে একটা রিয়াকশান গেল। এই রিয়াকশানটা বেশ মজার রিয়াকশান। কি বলছে? অ্যানিলিন আছে, গাঢ় H2SO4 দিলাম, আমার প্যারা পজিশনে SO3H দেবো। আমি বলেই দিয়েছি সালফোনেশন বিক্রিয়া যখন ঘটবে তখন প্যারা পজিশনে কি ঢুকবে? SO3H গ্রুপটা ঢুকে ওটা ব্লক করে দেবে। এর ফার্দার এরপরে যদি আমি CH3COO দেই, কি হচ্ছে? এই যে এই বিক্রিয়াটা আবার এখানে করাচ্ছি, NHCOCH3 তৈরি হচ্ছে। এইবার বলো, এইবার যদি এই সিচুয়েশানে এটার সাথে এটার পার্থক্যটা কি? এখানে প্যারা পজিশনটা ওপেন, কিন্তু এখানে প্যারা পজিশনটা ব্লক, ঠিক কি না? এখানে প্যারা পজিশনটা ওপেন থাকার জন্য ব্রোমিন মেশানোতে প্যারাতে ব্রোমিন ঢুকেছিল। এইবার এখানে তো প্যারা পজিশনটা ব্লক রয়েছে, ব্রোমিন মেশালে বাধ্যতামূলক ব্রোমিনটা কোথায় যাচ্ছে? অর্থ পজিশনে যাচ্ছে, কারণ আমরা জানি অর্থ আর প্যারা এই দুটো নির্দেশক হচ্ছে অ্যানিলিনটা। আমরা জানি অ্যানিলিন হচ্ছে অর্থ আর প্যারা নির্দেশক। তাহলে দেখো, যখনই ব্রোমিনটা এখানে ঢুকলো, তার মানে এবার আমাকে কি করতে হবে? এই সিস্টেম থেকে SO3H-টাকে বাদ দিতে হবে এবং NHCOCH3-টাকে আমাকে NH2-তে পরিণত করতে হবে। আমরা একটু আগে কি বললাম যে NHCOCH3-কে যদি NH2-তে পরিণত করতে হয়, তাহলে আমরা হাইড্রোলিসিস করব, কিন্তু এখানে আবার SO3H আছে। তাহলে আমরা কি করব? ডাইরেক্টলি এটার মধ্যে H2SO4 দিয়ে দেবো। H2SO4 দিয়ে দিলে এটা বেরিয়ে চলে যাচ্ছে, এটাও NH2 হয়ে এটার মধ্যে চলে আসছে। তাহলে মনে রাখবে, কোনো একটা সিস্টেমের মধ্যে স্টার মেরে লিখে রাখো, একই সাথে যদি NHCOCH3 আর SO3H থাকে, তাহলে ওই দুটোকে অপসারিত করে, SO3H-টাকে অপসারিত করে এবং NHCOCH3-টাকে NH2-তে পরিণত করার জন্য আমরা ওখানে কি মেশাবো? লঘু H2SO4 মেশাবো। সেম রিয়াকশানটা তোমার কাছে, একই রিয়াকশানটা রাখছি, শুধু একটা জিনিস পরিবর্তন করে দিচ্ছি। কি পরিবর্তন করছি বলো তো? একটু আগে আমি কি বললাম? হ্যাঁ, মিক্স অ্যাসিড যদি আমরা কোথাও দিই, মানে গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 যদি দিই, সেখানে NO2 ঢোকে। এই দেখো, এখানে ব্রোমিন দেবো না, আমি তার বদলে কি দেবো? আমি এখানে ব্রোমিন না দিয়ে কি দেবো? গাঢ় H2SO4 গাঢ় HNO3 দেবো, মানে মিক্স অ্যাসিড দেবো। কি হবে? NO2 গ্রুপ ঢুকবে, কিন্তু NO2 গ্রুপটা কোথায় ঢুকতে পছন্দ করে? প্যারা পজিশনে, কিন্তু প্যারা পজিশন তো আমার অলরেডি ব্লক। তাহলে এই NO2 গ্রুপটা কোথায় ঢুকবে? অর্থ পজিশনে ঢুকবে। দেখো তো, সেম রিয়াকশান, অর্থ পজিশনে ঢুকলো। আমি ফার্দার SO3H-টাকে বের করে দেবো, NHCOCH3-টাকে বের করে দেবো, তো বের করে NH2 করে দেবো, কী দিয়ে দেবো? লঘু H2SO4 দিয়ে দেবো। ক্লিয়ার হচ্ছে রিয়াকশানটা? তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট যে ট্রান্সফরমেশনগুলো, সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, কনভার্সনগুলোকে কিন্তু ভালো করে করতে হবে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদেরকে একটা রিয়াকশান এর আগে করিয়েছিলাম, দেখো তো এটা মনে পড়ছে কি না?
তোমাদেরকে আমি এটা অবশ্যই করিয়েছি নাইট্রোবেনজিনে, যে মনে করো তোমার কাছে এইভাবে দুটো নাইট্রো আছে, এক মানে তোমার মেটা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, ভালো কথা, আমরা জানি মেটা নির্দেশক নাইট্রো গ্রুপটা। এইবার এখানে যদি আমরা NH4HS দিয়ে হিট দেই বা ইথানল দেই, এটাকে যদি আমরা C2H5OH ইথানল দেই, তাহলে এটাকে আমরা কি বলেছিলাম? সিলেক্টিভ রিডাকশান, মনে আছে? হ্যাঁ, আমরা কি বলেছিলাম? সিলেক্টিভ রিডাকশান, মানে পার্টিকুলার একটা NO2 গ্রুপ এখান থেকে কি হবে? NH2 গ্রুপে পরিণত হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? NO2টা একটা NO2 থেকে যাচ্ছে, একটা NH2 হয়ে যাচ্ছে, তার মানে একটার সাপেক্ষে আরেকটা NH2 হয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের যে রিয়াকশান হয়, সে তুমি এখানেও এটাকে NH2 এটাকে NO2 করতে পারো, একই ব্যাপার। মানে দুটো NO2ই আমার পরিবর্তন হবে না, একটা যে কোনো একটা সিলেক্টিভ যে কোনো একটা NO2 কী হবে? আমার NH2তে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা অর্থ পজিশনে কি করে NO2 ঢোকায় বুঝতে পেরেছি। ওই যে আমাকে প্যারা পজিশনটাকে ব্লক করে দিতে হবে SO3H দিয়ে। হ্যাঁ, আমরা অর্থ পজিশনে ব্রোমিন কি করে ঢোকায় বুঝতে পেরেছি, প্যারা পজিশনটাকে ব্লক করে দেবো। ওপেন যদি কিছু না থাকে তাহলে প্যারা পজিশনেই ঢুকবে, সে ব্রোমিনের কথা বলো বা সে নাইট্রোর কথা বলো। আর যদি আমাদেরকে কি করতে হয়, মেটা পজিশনে যদি আমার নাইট্রোটাকে ঢোকাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্টিভ বিজারণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো, যদি তোমরা মনে করো প্যারা পজিশনে NO2 ঢুকাবে, তাহলে কিন্তু সেখানে আর কোনো সালফোনেশন করতে হবে না, ডাইরেক্ট এমনি করবে। তো তোমার কাছে কি আছে? নর্মাল অ্যানিলিন আছে। হ্যাঁ, নর্মাল অ্যানিলিন আছে, ওটার মধ্যে কি করবে? তুমি মিক্স অ্যাসিড দিয়ে দাও, বা তুমি আগে এই স্টেপটা করে নাও, CH3CO2O, এটাকে করে এটাকে কি করে নেবে? NHCO CH3 করে নেবে। এবার এটার মধ্যে তুমি মিক্স অ্যাসিড দাও, মিক্স অ্যাসিড দিলে এটা কি হবে? এটা তো প্যারা পজিশন ফাঁকা ডেফিনেটলি। এরপরে মিক্স অ্যাসিড যখন দেবে, এটা কি হয়ে যাবে? NHCOCH3, আর এখানে NO2টা ঢুকে যাবে। এবার যখন এটা ঢুকে যাবে, তখন এটাকে শুধুমাত্র তোমাকে অপসারিত করে NH2 বানাতে হবে। তাহলে আমরা কি জানি? যখন SO3H থাকছে না, যদি শুধু NHCOCH3 থেকে NH2 করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ওখানে জাস্ট NaOH এর সাপেক্ষে এখানে হাইড্রোলিসিস করে দাও, জাস্ট হাইড্রোলিসিস করে দাও, তাহলে আমার এটা NH2 হয়ে যাবে। বুঝতে পেরেছি? একদম সেম যা ব্রোমিনের ক্ষেত্রে করেছিলাম, তাই NO2-র ক্ষেত্রে করছি, তাই সব কিছুর ক্ষেত্রে করছি। প্যারা পজিশনে ঢোকাতে গেলে মুক্ত রেখে দেবো, অর্থ পজিশনে ঢোকাতে গেলে ব্লক করে দেবো। কী দিয়ে ব্লক করব? সালফোনিল গ্রুপ দিয়ে ওখানে আমরা ব্লক করে দেবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইভাবে কিন্তু আমাদের সামগ্রিক রিয়াকশানসগুলোকে করতে হবে। বন্ধুরা, যদি এতটুকু বুঝে থাকো, তার মানে মনে রাখো তোমাদের কিন্তু কেমিক্যাল রিয়াকশান সমস্ত জিনিসগুলো হয়ে গেল। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে। কি কথা আছে? আমরা আগের ভিডিওতেও করেছিলাম শনাক্তকরণ পরীক্ষা। 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ, 2 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ, 1 ডিগ্রি অ্যামিনে কার্বন ডাইসালফাইড দিয়ে শনাক্তকরণ পরীক্ষা হচ্ছিল, কার্বিল-অ্যামিন দিয়ে শনাক্ত পরীক্ষা হচ্ছিল, 2 ডিগ্রি অ্যামিনে লিবারম্যান নাইট্রোসো পরীক্ষা দিয়ে শনাক্তকরণ হচ্ছিল, আইডেন্টিফিকেশন রিয়াকশন। ঠিক তেমনি অ্যানিলিনের আইডেন্টিফিকেশন রিয়াকশন আছে। এবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে, অ্যানিলিনের আইডেন্টিফিকেশন রিয়াকশন অলরেডি আমি এখানে একটা করে দিয়েছি। অলরেডি একটা না, দুটো না, 3টে রিয়াকশান করিয়ে দিয়েছি। আজকে করিয়েছি 2টো, এর আগে করিয়েছি একটা। চলো হেডিং করো অ্যানিলিনের শনাক্তকরণ পরীক্ষা বা আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ অ্যানিলিন। একটু আগে আমরা কি বললাম? যদি অ্যানিলিন হয়, তাহলে ওটার মধ্যে ব্রোমিন ওয়াটার দিলে ওটা কি তৈরি করবে? 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা অধক্ষেপ তৈরি করবে। এটা হচ্ছে একটা রিয়াকশান। সেকেন্ড আরেকটা রিয়াকশান কি? যদি আমরা এটার মধ্যে CHCl3 প্লাস KOH দেই, তাহলে এটা কি করবে? এটা আমার কি তৈরি করবে? কার্বিল-অ্যামিন বিক্রিয়া, কার্বিলে ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করবে। এবং এই ফিনাইল যে আইসোসায়ানাইডটা, সেটা হচ্ছে কি? এটা না একটা তীব্র দুর্গন্ধ হয়, একটা বাজে গন্ধ হয়, ঠিক আছে? সেটা থেকে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হয়েছে। টোটাল অ্যানিলিনটা একটা ভিডিওতে কমপ্লিট করলাম, প্রচুর ধরনের রিয়াকশান করলাম। যদিও সমস্ত রিয়াকশানগুলো 90% আগে অলরেডি করে ফেলেছি আমরা, তবু কিছু নতুন জিনিস আমরা শিখতে পারলাম। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তার আগে পর্যন্ত তোমরা কিন্তু এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।